আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আজকে আমাদের একটা অতিরিক্ত ক্লাস, আসলে আমাদের রুটিনে যে ক্লাসগুলো ছিল সবই হয়ে গেছে। মাঝখানে আমাদের কয়েকটা ক্লাস বাকি আছে, এগুলো আমরা খুব দ্রুত নিয়ে নিব। হ্যাঁ, দ্রুত নিয়ে নিব। মানে এক কথায় হচ্ছে যে রুটিনটা দেওয়া আছে আপনাদের, সেই রুটিন তো আবার হবেই না, তার আগেই আমরা আমি চেষ্টা করছি যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদের সমস্ত কোর্স শেষ হয়ে যাবে 15 তারিখের আগে। হ্যাঁ, তো কোর্স শেষ হয়ে যাবে, আগেও শেষ করে দিতে পারি। তো ক্লাসটি দেখতে পাচ্ছেন কিনা, খুব ছোট্ট ক্লাস আজকে আমাদের। এখনকার যে সাহিত্যিকরা আমরা আসলে পড়ছি, আর তারা আসলে খুব না, এ ক্যাটাগরির কোনো সাহিত্যিক না, আমাদের ইম্পর্টেন্ট জায়গা থেকে। আজকে যে কবি কজন পড়ছে, শামসুর রহমান, বাবু জাফর ওবায়দুল্লাহ, তারা কবি হিসেবে খুবই ভালো, কিন্তু আমাদের পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, তারা যেরকম ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না, তারপর আমাদের জানতে হবে। তো আপনারা কি কেউ জয়েন করেছেন কিনা? জয়েন যদি করে থাকেন তাহলে খুব ভালো হয়, আপনারা একটু জয়েন করুন প্লিজ। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে না, একটু কমেন্ট করুন প্লিজ। শামসুর রহমান 6 জন জয়েন করেছে, ওকে ঠিক আছে। শামসুর রহমান নামটাকে দেখতে হবে, রহমান না, এটা কিন্তু নামটা হচ্ছে কি রাহমান, নামটা হচ্ছে এই রাহমান, নামটা খুব ইম্পর্টেন্ট, নামটা দেখতে হবে। তো সেই শামসুর রহমান তিনি আসলে কেমন কবি? শামসুর রহমানকে হুমায়ুন আজাদ বলেছেন নিঃসঙ্গ শেরপা। নিঃসঙ্গ শেরপা বলা হচ্ছে। শেরপা তো বুঝেন, ওই যারা হিমালয়ে ওঠে, হিমালয়ের যেসব আরোহীরা ওঠে তাদেরকে শেরপা বলা হয়। এবং বইটার নামও নিঃসঙ্গ শেরপা, বইটা আমার কাছে আছে, এই যে শামসুর রহমানের নিঃসঙ্গ শেরপা। তো এই নিঃসঙ্গ শেরপার মধ্যে আসলে হুমায়ুনের যেটা বলতে চাচ্ছেন যে শামসুর রহমান যে এই যে 50-এর দশকে তিনি যে সব কাব্য লিখেছেন, বা যে ধারার কাব্য লিখেছেন আধুনিক ধারায়, এই ধরনের উনি যখন লেখেন তখন ওনার আশেপাশে যারা আছে তারা আসলে তার সমতালে ছিল না। 50-এর দশকটা এমন একটি দশক, যে দশকের কাব্যের মধ্যে বা কিংবা সাহিত্যের মধ্যেই গ্রামীণ জীবন নির্ভর একটা সাহিত্য ছিল। অর্থাৎ 50-এর দশকের আপনারা যদি দেখেন সূর্য দেগুলবাড়ি বা এই ধরনের, বা শামসুদ্দিন আবুল কালামের যদি দেখেন, কিংবা ওই সময় যারা ছিলেন তাদের কাব্যের মধ্যে কিংবা উপন্যাসের মধ্যেও গ্রামীণ জীবনের প্রতি এক ধরনের আগ্রহ দেখবেন এই 50-এর দশকে। তো ওই সময় শামসুর রহমান তিনি ঢাকাতে বড় হয়েছেন, ঢাকা 7 মসজিদ মোহাম্মদপুর, ওখানে তার বড় হয়েছে। যদিও তার পৈতৃক নিবাস নরসিংদীতে ছিল, কিন্তু সবসময় তিনি ঢাকাতেই ছিলেন। সুপুরুষ ছিলেন, খুবই আধুনিক ছিলেন, খুবই স্মার্ট, দেখতে অনেক চমৎকার ছিলেন। তো সাংবাদিকতার কারণে বা নানান কারণে তার একটা বই আছে কালের ধুলোয় লেখা, কালের ধুলোয় লেখা বইটা আমি পড়েছি, এবং সেই বইটা নিয়ে আমার একটা লেখা আছে, একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বই কথা নামে একটা পত্রিকা, সিলেট থেকে বের হয়, আমার খুব প্রিয়জন শামসুল কিবরিয়া, ওনার সম্পাদনায়। তো সেই কালের ধুলোয় লেখা বইটা এত বড় একটি বই, এত বড় একটি বই। তো এটা তার আর কি আত্মজীবনীও বলতে পারেন বা স্মৃতিকথা বলতে পারেন। তো সেই কালের ধুলোয় লেখায় তিনি তার যে কবি জীবনের যে সমস্ত কাহিনীটা তিনি ব্যক্ত করেছেন, এবং সেটা ইতিহাসের আলোকে, অর্থাৎ রাজনৈতিক যে ঘটনা প্রবাহ আছে, 52, তারপরে হচ্ছে 56, 62, 69, 71, 70, এই যে ঘটনা প্রবাহগুলো আছে, সেই ঘটনা প্রবাহ তিনি কোথায় ছিলেন, কার কার সাথে তার দেখা হয়েছে, তা ওখানে বর্ণনা আছে যে তিনি কলকাতায় গিয়েছেন, জীবনানন্দ দাশের সাথে দেখা হয়েছে, জীবনানন্দ দাশ লুঙ্গি পরে বসে আছেন, এ করছেন, এরকম মোটামুটি কোন কোন কবি সাহিত্যিকের সাথে দেখা হয়েছে, তাদের সাহিত্যিক আড্ডা, কোথায় কি, কোন কবি কখন কোথায় কেন লেখা প্রকাশিত হয়েছিল, এবং টোটাল ইতিহাসটাও কিন্তু চলে আসছে, যে রাজনৈতিক যে ঘটনা প্রবাহ চলে আসছে। তো শামসুর রহমান তিনি বেশ রাজনৈতিক সচেতন ছিলেন,
অন্যান্য কবি সাহিত্যিকরা যখন 50-এর দশকে গ্রামীণ জীবন নির্ভর বা অতীত প্রবণতা, নস্টালজিক একটা চিন্তা তাদের মধ্যে আছে, বা দেশবঙ্গের হতাশা, এরকম ব্যাপারগুলো আছে, সেইখানে শামসুর রহমানকে আপনি দেখবেন যে তার কবিতার মধ্যে নাগরিক চেতনা আছে। নাগরিক বলতে নগর জীবনের চেতনা আছে, নগর জীবনের চিত্রকল্পন, নগর জীবনের শব্দায়ন, যে কারণে তাকে নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানকে নাগরিক কবি বলা হচ্ছে। এবং তার এই যে কি বলে, স্বৈরাচারী বিরোধী কিংবা পাকিস্তানি বিরোধী যে মনোভাব কিংবা রাজনৈতিক যে অ্যাক্টিভিস্ট, এটাও এইভাবেও লেখার মধ্য দিয়ে তিনি বেশ ছিলেন, সরব ছিলেন। এবং 71-এর যে বন্দি শিবির থেকে তার যে কাব্য, সেখানে একেবারেই মুক্তিযুদ্ধের কবিতা সবার আগে বলা চলে, তিনি লিখেছেন। তো সেই জায়গা থেকে শামসুর রহমানকে নিঃসঙ্গ শেরপা বলেছেন হুমায়ুন আজাদ। এবং তিনি যেহেতু সাংবাদিক ছিলেন, যে কারণে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কিংবা দেশ, সমাজকাল, এগুলোর সাথে তার সম্পর্ক খুব ভালো থাকবে, সেটাই স্বাভাবিক। এবং সেই বিষয়গুলো তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন, বিশেষ করে কবিতা। এবং তিনি প্রচুর 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 কী লিখেছেন, কবিতা লিখেছেন। এবং সেই কবিতাগুলো একেবারে আধুনিক ধারার। এবং সেই কবিতাগুলোর মধ্যে আপনার নগর জীবনের নিঃসঙ্গতা, নগর জীবনের হতাশা, নগর জীবনের আন্দোলন, সংগ্রাম, 69 এরকম, বা ভাষা আন্দোলন, নানান ধরনের কাব্য তিনি রচনা করেছেন ঢাকা কেন্দ্রিক। এই জন্য তিনি যতটা প্রত্যক্ষভাবে এই বিষয়গুলোকে আত্মস্থ করেছেন এবং ধারণ করেছেন, ওই সময় তার সাথে এরকম সমভাবে পাল্লা দিয়ে কোনো কবিকে আমরা ওইভাবে দেখি না। যাদেরকে দেখি তাদের মধ্যে তাদের কবিতার মধ্যে ওই অর্থে আধুনিকতার ব্যাপার নিয়ে কিংবা ওই অর্থে সমাজ, রাজনীতি, সংশ্লিষ্টতা নেই, কিংবা আর্টের জায়গা থেকে, সাহিত্যের জায়গা থেকে, কবিতার জায়গা থেকে অতটা উন্নত মনে নয়, যে কারণে হয়তোবা নিঃসঙ্গ শেরপা বলেছেন হুমায়ুন আজাদ। আর গতদিন একটা সেমিনার ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বাংলা বিভাগে, সেখানে কবি ময়ূখ চৌধুরী এসেছিলেন। ওনাকে আমার এক শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে আচ্ছা, তাহলে নিঃসঙ্গ শেরপা কেন বলা হলো? তিনি এটার কোনো সৎ জবাব দেননি। তিনি বলেন যে এটা তো আমি বলি নাই, এটা তো হুমায়ুন আজাদ বলেছে। তো হুমায়ুন আজাদ কেন বলেছে, এটা ওনার বিষয়। তিনি বিষয়টাকে খুব গুরুত্ব দেননি এবং এটা তিনি উড়িয়ে দিয়েছেন যে এটা হুমায়ুন আজাদ এমনি এমনি বলছে। নিঃসঙ্গ শেরপা কেন বলা, ওই সময় তো আরও কবি সাহিত্যিক ছিল তার সাথে, এরকম নানান ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে এক এক সমালোচক, এক এক প্রাবন্ধিক, এক এক কবি বিষয়গুলোকে এক একভাবে দেখেন। ওকে, তো তিনি এখানে স্বৈরশাসক আইয়ুব খানকে করে তিনি হাতির সুর নামে তিনি একটু কবিতা লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এটা আমরা আগে বলেছি যে তিনি রাজনৈতিকভাবে তার খুব ছিল, সমসাময়িক রাজনীতির প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তো বর্ণমালা, আবার দক্ষিণী বর্ণমালা, এটা আমরা দেখব যে ভাষা আন্দোলনের একটা কবিতা। স্বাধীনতা তুমি তো খুব বিখ্যাত কবিতা, আপনারা জানেন। স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, সফেদ পাঞ্জাবি আসাদের শার্ট, 69-এ গণঅভ্যুত্থান নিয়ে আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এটা আমরা জানি। তো সেই মানে এই কবিতার মানে এখানকার নামগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এক ধরনের রাজনৈতিক মনস্ক কবি ছিলেন। এবং তার এই যে বিষয়াঙ্গিক উপস্থাপনায় তার স্বতন্ত্র এই কথা বলছিলাম যে মধ্যবিত্ত নাগরিক জীবন, হতাশা, বিচ্ছিন্ন সংগ্রাম, বললাম, এই হলো মোটামুটি তার জীবন। এবং তার যে কাব্য, তিনি অনেক কাব্য লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বেশি তার কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য হচ্ছে 56টা, কিন্তু শামসুর রহমানের কাব্য হচ্ছে 65টা, অনেক বেশি লিখেছেন। তো সেই 65টা কাব্য তো আমাদের জানা দরকার নেই, আমাদের এখানে আসলে যে কটা প্রয়োজন সে কটা আমি এখানে উপস্থাপন করেছি। নিজ ভাষভূমি, গল্পে গল্পে আমরা একটু দেখি। নিজ ভাষভূমি রৌদ্রকোটি দাঁড়িয়ে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে সবার মুখোমুখি হয়ে আমার দেশে দৃঢ়তে ইচ্ছে করে বলি আজ আমি অনাহারী। তবু বিধ্বস্ত নীলিমায় উদ্ভব দুটের পিঠে দাঁড়িয়ে, গৃহযুদ্ধের আগে হরিণের হাড়ে এক ফোঁটা কেমন লাগিয়ে, ফিরিয়ে দা ঘাতক কাটা বলে বাংলাদেশ স্বপ্ন দেখে। তো এইখানে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা তার প্রথম কবিতার বই। নামের মধ্যে দেখেন প্রথমে এটা তার প্রথম বই, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। নামের মধ্যে দেখেন একটা বিশাল বিপ্লব তিনি নিয়ে এসেছেন। তো তার উপন্যাস আছে যে নিয়ত মন্তাজ, এটা তার একটা উপন্যাস। এলো সে অবেলায়, এটা তার একটা উপন্যাস। অক্টোপাস তার একটা উপন্যাস। অদ্ভুত আধারে তার একটা উপন্যাস। হ্যাঁ, তাহলে এই হলো তার মোটামুটি 4টা উপন্যাস। তার শিশুতোষ গ্রন্থ হচ্ছে দান বাংলায় করে দেবো। আর এই যে স্মৃতির শহর, এটাও তার একটা স্মৃতিকথা আত্মজীবনী। এবং কালের ধুলোয় লেখা, এটা আরও ভালো। তারপরে এইখানের এই 2টা স্মৃতিকথা তার, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ,
অনেক ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে নিজ ভাষভূমি, এটা হচ্ছে রৌদ্রকোটিতে, এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় মেধাকে বন্দি শিবির থেকে, এটা মুক্তিযুদ্ধের চলাকালীন তার লেখা। দুঃসময়ের মুখোমুখি, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, আমি অনাহারী, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটির পিঠে চলছে স্বদেশ, গৃহযুদ্ধের আগে হরিণের হাড়ে, এক ফোঁটা কেমন অনর, ফিরিয়ে দা ঘাতকতা, বাংলাদেশ স্বপ্ন দেখে। আর এটা হচ্ছে বুকতার বাংলাদেশের হৃদয়। এখানে দুইটা কিন্তু, বাংলা স্বপ্ন দেখে আর বুকতার বাংলাদেশের হৃদয়। তো এগুলো জানলেই হবে। তারপর আমরা জানবো হচ্ছে হাসান হাফিজ রহমান। ঐতিহাসিকভাবে তিনিও খুব গুরুত্বপূর্ণ কবি, এবং তিনি এই আমাদের শামসুর রহমানের কিছুটা জুনিয়র, কিন্তু সমসাময়িক, কিছুটা জুনিয়র। কোর্স শেষ হলেও গ্রুপের পিডিএফ ভিডিও সব কিছু থাকবে, কোনো কিছু ডিলিট করা হবে না। হ্যাঁ, কোনো কিছুই ডিলিট করা হবে না, সব কিছুই থাকবে, কোনো অসুবিধা নেই। তো এই হাসান হাফিজুর রহমান তিনি আসলে ঐতিহাসিকভাবে ইম্পর্টেন্ট, তার জায়গাটা বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়ে। তো মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়ে, ভাষা আন্দোলনের যে প্রথম কবিতার যে সংকলন 21শে ফেব্রুয়ারি, এটা তিনি সম্পাদনা করেছেন। তারপরে মুক্তিযুদ্ধের যে দলিল, মুক্তিযুদ্ধের দলিল, এই দলিলপত্রে এটা তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বেশ অনেক খণ্ডে। তো এই দুইটা জায়গায় তার ইম্পর্ট্যান্ট আছে। আর হচ্ছে তিনিও মোটামুটি মধ্যযুগের মধ্যবিত্ত হতাশা, দুঃখ, দেশের বাজে অবস্থা, নানা কিছু নিয়ে লিখেছেন, রাজনীতি নিয়ে লিখেছেন। বিমুখ প্রান্তর নামে তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, এবং অমর একুশে নামে তার একটা বিখ্যাত কবিতা আছে। অমর একুশে কবিতার নামটা আমি লিখে দিই, অমর একুশে কবিতার নাম তার। হ্যাঁ, আচ্ছা, অমর একুশে সম্ভবত আমরা যখন 21-এর সাহিত্য পড়েছি তখন ওটার মধ্যে ছিল। হ্যাঁ, অমর একুশে, অমর একুশে। আর উদ্যত সঙ্গীত, এটা যখন উদ্যত সঙ্গীত, এটা ইম্পর্টেন্ট। বিমুখ প্রান্তরটা ইম্পর্টেন্ট। আত্মসত্তাবলী ইম্পর্টেন্ট। অন্তিম স্বরের মতো ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে শোকার্ত তরবারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কাব্যগ্রন্থের নামগুলোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এগুলো ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। তো তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। 21শে ফেব্রুয়ারি কাব্য সংকলন তিনি সবার আগে সম্পাদনা করেছিলেন, এবং 16 খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, এটা তিনি সম্পাদনা করে প্রকাশিত করেছিলেন। এই দুইটা জায়গায় তার ঐতিহাসিক ভূমিকাটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে যে কয়টা নাম জানা দরকার, এই কয়টা নাম জানলে হবে, দ্যাটস এনাফ। হ্যাঁ, তারপরে আমরা তার কিছু প্রবন্ধ আছে। আলোকিত গবর নামটার মধ্যে একটা চমক আছে, এই জন্য এটা হয়তো আপনারা দেখে রাখতে পারেন। গল্পগ্রন্থ আরও দুটো মৃত্যু একবার পড়ে রাখা যেতে পারে। ওকে, তারপর আবু জাফর উবাইদুল্লাহ, ভেরি ভেরি প্রমিনেন্ট একজন পয়েট। তবে তিনি, তাকে দূরে সরে রাখা হয়েছিল অনেকদিন, কারণ তিনি ওই এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন, পানি ও বস্ত্রমন্ত্রী, মানে কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন, কৃষি এবং পানি সম্পদ মন্ত্রী ছিলেন, এবং সচিব ছিলেন। যেহেতু তিনি একজন আমলা ছিলেন, তা আমলাদেরকে এমনিতে কবি সাহিত্যটা খুব একটা দেখতে পারে না। হ্যাঁ, দেখতে পারে না, কারণ আমলাদের যে শোষণ, যে নীতি, মেনলি তো দেশটা শোষণ শাসন যারা করে আর আমলারা করে। আপনারা তো বিসিএস ক্যাডার হবেন। হ্যাঁ, আপনাদের, আমি এখন যতই আপনাকে লেকচার দিই না কেন, কিন্তু আপনি ওই আমলাতান্ত্রিক সিস্টেমে পড়ে আপনি নিজেও আমলা হয়ে যাবেন। আমার খুব প্রিয় কাছের একজন মানুষ 35তম বিসিএসের ছিল। তো ওই শিক্ষকদের যারা আছে, শিক্ষকদের পদোন্নতি দেয় না, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুশিক্ষিত করতে চায় আমলারা, কিংবা এরকম হয় আর কি। তো সকল শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমলাদের প্রতি খেপা, সকল শিক্ষকরা আমাদের প্রতি এক কথায় হচ্ছে আমলারা একটা শ্রেণী, আর হচ্ছে আমলা ছাড়া, অর্থাৎ আমলা বলতে আমি বোঝাচ্ছি মানে প্রশাসন ক্যাডার। তো সে প্রশাসন ক্যাডার ছাড়া অন্য যারা আছে ওরা একটা শ্রেণী, আর শুধু প্রশাসন ক্যাডার একটা শ্রেণী, এর মানে একটা ব্যাপার। যত ধরনের সুযোগ সুবিধা আছে সমস্ত কিছু হচ্ছে আমলাদের। মানে একজন উপসচিব লেভেলের 5ম গ্রেডের একজন কর্মকর্তা, ওনার জন্য গাড়ি বরাদ্দ আছে, ওনার গাড়ি মেনটেন করার জন্য মাসে 50,000 টাকা ভাতা পান, মানে ওনার গাড়ির জন্য 50,000 টাকা ভাতা পান। আর একজন বিসিএস ক্যাডার 33,000 টাকা বেতন পান। হোয়াট এ বৈষম্য! অবাক লাগছে না? কিন্তু ওই যে মানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বা করেছে, ওরা তো হচ্ছে ভেতরের ব্যাপারগুলো জানে না, যে বৈষম্য কাকে বলে, কত প্রকার কী কী।
এগুলো প্রকাশ্যে কেউ বলতে পারে না, বললে হয়তো চাকরি বাকরি বদলি করে এখানে দূরে পাঠিয়ে দেবে, এগুলো সুবিধা মানে পুরোই একেবারে একটা পাকিস্তানি আমলের যে বৈষম্য ছিল সেটা এখন বিরাজমান। তো একজন সরকারি কলেজের শিক্ষক দেখবেন যে 10 বছর 12 বছর হয়ে গেছে এখনও লেকচারার, অথচ 12 বছর 11 বছর একটা ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর হয়ে যান। তো বৈষম্যের কোনো শেষ নাই বাংলাদেশে। তো এই আবু জাফর ওবায়দুল্লাহ তো তিনি আমলা ছিলেন, সচিব ছিলেন, এবং অনেক সুবিধাবাদী ছিলেন। তো সুবিধাবাদী জায়গা থেকে যে কারণে তাকে খুব বেশি একটা প্রায়োরিটি দেওয়া হয় নাই, কিন্তু মানে ওই বলে না যে শয়তানও ব্রিলিয়ান্ট ছিল, দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আবু জাফর ওবায়দুল্লাহ তিনি যেহেতু ওরকম স্বৈরাচারী সরকার, এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন, আমলা ছিলেন, খুব সুবিধা নিয়েছেন, রাষ্ট্রদূত ছিলেন, আর অনেক কিছু ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, মানে এমন কিছু নাই যে তিনি ছিলেন না আর কি। ভোগ বিলাসী মানসিকতা থেকে শুরু করে সমস্ত কিছু ওর আমাদের ছিল। কিন্তু তার কবিতা আবার অনেক ভালো ছিল, তার বেশ ভালো কবিতা, অর্থাৎ কবিতার সাথে তার লাইফস্টাইলের কোনো মিল নাই। তো যে কারণে তাকে মোটামুটি দূরে রাখা হতো, কিন্তু এখন আবার তাকে মোটামুটি যে আচ্ছা ওটা তার ব্যক্তিগত জীবনে তিনি সুযোগ সুবিধা নিয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনি তো বেশ ভালো কবিতা লিখে গেছে। তো তার কবিতা যে আমি কিংবদন্তির কথা বলছি, খুব চমৎকার কবিতা, খুবই ব্রিলিয়ান্ট, সে চালাক লোক। তিনি বলেছেন আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, অর্থাৎ তার মতো বলছেন তিনি, কিন্তু এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম উল্লেখ করে নাই, অর্থাৎ যে যে ভেবে নিতে পারে। কিন্তু নির্মলানন্দ গুণ বর্ণ যারা আছে সৈয়দ শামসুল হক তারা তো একেবারে নাম নিয়ে বলেন। তো এই জায়গায় কিন্তু নির্মলানন্দ গুণ বলেন, আবু জাফর মানে সৈয়দ শামসুল হক বলেন, এদের চাইতে খুবই ধূর্ত এবং চিকন বুদ্ধির লোক হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কিন্তু ওনার কবিতা আমার ভীষণ পছন্দ, আমার না, যারা কবিতা বোঝেন বা যারা কবিতা পছন্দ করেন তাদের কিন্তু ওনার কবিতা পছন্দ হওয়ার মতোই কবিতা। আপনারা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে আসছিলেন যে কি জানি, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল ছাড়া রক্তে ভেজা, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়। ওই যে পড়েছেন, বা অথবা আপনারা শুনে থাকবেন আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপতের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য সপ্ত কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এই যে কবিতাগুলো, এটা অনেক দীর্ঘ একটি কবিতা, অনেক বড় একটা কবিতা। সেই কবিতার মধ্যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা, এটা খুবই বিখ্যাত তার কবিতা। এই কবিতাটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। গ্রন্থের নাম হচ্ছে কিংবদন্তির কথা বলছি, এবং কবিতার নাম কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি। তো এইখানে তার সাত নড়ে হাত, কখনো সুর, কখনো সুর, কমলের চোখ, বৃষ্টি ও সহসীপুত্রের প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা, মসৃণ কৃষ্ণ গোলাপ। তো এই তার গ্রন্থগুলোর নাম জানবেন। আমি কিংবদন্তির কথা বলছি, নাম একটা বিখ্যাত কবিতা আছে, তো সেই এগুলির নাম জানলে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শিকদার আমিনুল হক, একজন অধপতিত, অধপতিত না মানে অবহেলিত, সরি অধপতিত কেন বলছি, একজন অবহেলিত কবি হচ্ছেন শিকদার আমিনুল হক। একটা নামই হয়তো শুনেন নাই, আপনারা হয়তো শুনেন না, হয়তো এমন হতে পারে কেউ আজকে শুনছেন। শিকদার আমিনুল হক, ওনার নাম কি শুনেছেন এর আগে কেউ আপনারা? শিকদার আমিনুল হক শোনেন নাই না?
শিকদার আমিনুল হকের নাম অনেকে শুনবেন না, এটা স্বাভাবিক। শিকদার আমিনুল হককে নিয়ে এটার একটা সংখ্যা বের হয়েছিল 500 পৃষ্ঠা প্লাস। ওখানে আমার একটা কবিতা আছে, সরি আমার একটা গল্প ছিল। এই শিকদার আমিনুল হক যিনি কবি, এইখানকার যে এইটা ওনাকে নিয়ে যে পত্রিকা কাজ করেছে সেই পত্রিকাটা হচ্ছে শালুক, এটা সাহিত্য পত্রিকা। ওখানে আমার একটা গল্প আছে জুই ও জবার গল্প, আর এটা ছিল পৃথ্বী পুরাণ। তো দুইটা জায়গায় দুইটা গল্প আসছিল এই শালুকের। তো শিকদার আমিনুল হক তিনি একজন খুবই অন্তর্মুখী মানুষ। তার কবিতার মধ্যে অন্ধকার শব্দটা বারবার আসে। অন্ধকার মানে তিনি কোথাও যেতে চান না, মানে খুবই ইন্ট্রোভার্ট ছিলেন, অনেকটা জীবনানন্দ দাশের মতো। এবং তার কবিতার ধরন কিংবা মজা বা টেস্ট এটাও জীবনানন্দ দাশের মতো। এরকম আরও কবি আছেন, কিছু কবির আমরা একেবারে সিমিলারিটি পাই, যেমন আবুল হাসান, শিকদার আমিনুল হক, জীবনানন্দ দাশ। এরা অনেকটা নির্জীব কবি, নির্জনতার কবি, খুব আড়ালে থাকতে পছন্দ করতেন। এবং তার কবিতার মধ্যে অন্ধকার শব্দটা অনেক বেশি আছে। তার কবিতার মধ্যে হতাশা, অন্ধকার, আশাহীনতা, নিঃসঙ্গতা, একজন ব্যক্তির একান্ত কষ্ট, এই ব্যাপারগুলো তার শিকদার আমিনুল হকের কাব্যের মধ্যে আছে। তো সেই শিকদার আমিনুল হক মাত্র 22টা গ্রন্থ লিখেছেন। এখানে আপনারা চাইলে কিছু বইয়ের নাম মনে রাখতে পারেন, প্রশ্ন আসবে এটা বলছি না, একবার দুইবার যদি পড়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই। দূরের কানে সেই নামটা পড়ে রাখা যেতে পারে। তারপরে হচ্ছে আমি সেই ইলেকট্রা, এটা মনে রাখা যেতে পারে। কাফকার জামা, এটা মনে রাখা যেতে পারে। শতত ডানার মানুষ, এ কটা বেশি মনে রাখা যাবে। তাছাড়া প্রত্যেকটা একবার যদি রিডিং পড়ে যান পরীক্ষায় অপশন দেখলে আপনার হয়তো মনে পড়বে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। তার আরও কিছু, এই পাশে আরও কিছু কাব্য রয়ে গেছে। লোরকা, এই বানানটা হচ্ছে লোরকা, বানানটা এরকম। লোরকা একজন কবি। লোরকা বানানটা এভাবে পাওয়া যায়। হ্যাঁ, লোরকাকে যেদিন ওরা নিয়ে গেল, একজন বিপ্লবী কবি ছিলেন লোরকা। তো সেই লোরকাকে যেদিন ওরা নিয়ে গেল, এটাও দেখা যেতে পারে। একথায় আপনি মোটামুটি পড়ে রাখবেন, একবার দুইবার পড়ে রাখবেন। আসবেই যেমন কথা নাই, এবং আসতেও পারে, যেহেতু তাকে নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। দেখলেন না, 46তম বিসিএসে এই একে নিয়ে প্রশ্ন চলে আসলো, কি বলে, শহীদুল জহির নিয়ে বাংলাদেশে সবার আগে গবেষণা করেছি আমি। শহীদুল জহির মারা যান 8-এ, আমি গবেষণা শুরু করি 10-11 এই সময়ে গবেষণা করি, এবং সেটি বই আকারে প্রকাশ পায় নাই। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম এটা নিয়ে পিএইচডি করব, যদিও এখনও কয়েকটা পিএইচডি হয়ে গেছে। এবং পিএইচডি করার ক্ষেত্রে আমার বইটাকে অনেকেই ফলো করে, মানে আমার পাণ্ডুলিপি চেয়ে নিয়েছেন, ফলো করেছেন। তো ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আমার স্যার, তো উনি একটা বই আছে ইন্ডিয়া থেকে, এটা প্রিন্ট আউট ছিল, বইয়ের নাম হচ্ছে বাস্তবের কুহক, কুহকের বাস্তব। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাটপার হয় আর কি, আসলে বাটপার হয়, অনেক মারাত্মক সুবিধাবাদীও হয়, এবং মিথ্যাবাদীও তো হয়ই, সাথে হচ্ছে স্বার্থপর হয়। তো স্যারকে আমি বইটা 1 কপি ছিল, আমি ফটোকপি করে 250 পৃষ্ঠার মতো বই, 250 পৃষ্ঠার ফটোকপি করে বাঁধাই করে স্যারকে আমি পাঠালাম, কুরিয়ার করে পাঠাইছি। ওই বই পড়ে স্যার শহীদুল জয়কে নিয়ে আর্টিকেল লিখছে, তারপরে বই আকারে বের করার পরে ওই বইয়ের মধ্যে তিনি দাবি করছেন যে বাংলাদেশে উনি সবার আগে শহীদুল জয়কে নিয়ে গবেষণা করলেন। শহীদুল জয়ের প্রথম গবেষক উনি, দেশ আমি স্যারের নাম না বললাম। তখন এটা পত্রিকায় পোস্ট দেওয়ার পরে
উনি আমার আরেক স্যার এইটাকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে দিয়েছেন, দেখো কি লিখছে, মানে আমার তত্ত্বাবধায়ক যিনি ছিলেন, সুপারভাইজার যিনি ছিলেন, তিনি দেখো দেখো উনি নাকি সবার আগে করছে, দেখো কি বলছে, তুমি তো বই বের করলে না। আমি ভাবছি আর পরে ভালো করে বের করব। নর্মালি আমার একটা টেন্ডেন্সি থাকে যে কোনো একটা কাজ করলে যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ প্রকাশ না করা। তো স্যারের সাথে কথা হলো এবং কিছুদিন পরে দেখি যে বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের তিনি আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছেন। তো আমি অবাক হইনি, কারণ তিনি স্বার্থপর না জানি। তো শিক্ষার্থী নিজের শিক্ষার্থীর সাথেও ওরা বেমানি করতে পেছ পা হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের তুলনায় কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক অনেক ক্ষেত্রে ভালো হয়। তারপরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কেউ খারাপ, মানে অনেক বেশি ভালো হয় না এরকম না। আমার জীবনে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান অনেক আছে, কারো কারো অনেক অবদান। আচ্ছা, একটু বদনাম করে ফেলছি। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যেন আপনাদের সমস্ত কোর্স আমি সমাপ্ত করে দিতে পারি। আর ক্লাস পিডিএফ সব অক্ষত থাকবে, কোনো কিছু ডিলিট করা হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন কি আছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চুরি করে চুরি করে আরেকজনের কাছ থেকে ডাটা নিয়ে এগুলি নিয়ে আর্টিকেল প্রকাশ করে তারপর তার প্রফেসর হয়। মানে সামান্য পরিমাণ ব্যক্তিত্বে লাগে না, কিংবা তার রুচিবোধ কেমন হতে পারে, কেমনে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে প্রবলেম, এটা যতদিন পর্যন্ত সলভ না হবে, মেধার ভিত্তিতে যতদিন পর্যন্ত না হবে, নীতি নৈতিকতা ক্লাসে পড়াতে পারেন কিনা, এই বিষয়গুলো যতদিন পর্যন্ত দেখা না হবে ততদিন পর্যন্ত এরকম শিক্ষকরা এরকমভাবে বিশ্ববিদ্যালয়গুলো অধতলে যাবে। রাজনৈতিক বিবেচনায় কখনো বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। নাইমুল ইসলাম যে নতুন কোর্স, হ্যাঁ একজন লিখছেন প্লেজারি আছে। এই যে প্লেজারিজম যে ব্যাপারটা, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কেন করে আমি জানি না। মানে যখন পত্রপত্রিকার ওদের রিপোর্ট আসে, ওদের লজ্জা লাগে না? বা প্লেজারিজম কি হইতে পারে, যে বিভিন্ন গাইড টাইড যারা লেখে, এটা বিভিন্ন বই টই দেখে লেখে, মানে এটা তো তার কোনো না, এটা বাজারে বিক্রির জন্য বেশি চাকরি বলি, এটা হতে পারে। এটা তো কোনো গবেষণা না, কিছুই না। কিন্তু একজন গবেষক তিনি অন্যর একটা নিয়ে নেবেন, এটা কেমনে হতে পারে? ধরেন একটা হলো যে এই বই থেকে ওই বই থেকে চাকরির বই তারা কপি করে নিয়েছে, এটা ওপেন সিক্রেট। মোটামুটি একটা বই যখন বের হয় ওই বই থেকে সবাই মনে করে নিয়ে নেয়। ধর বাংলাবিদ বই যে বের হলো, আমার কলিগ থেকে শুরু করে দেশের অন্যান্য যারা আছেন অনেকেই বাংলার শিক্ষক যারা আছেন, বাংলাবিদ বই এই যে যে জায়গাগুলো ভালো, যে টেকনিকগুলো একেবারে ইউনিক নতুন, এটা তারা তাদের শীটে মিটে বিভিন্ন দেন। এবং সেটা বলেছেন, আমার কলিগ বলছেন যে বাংলাবিদ ব্যাকরণ বই পাওয়ার পরে স্যার আপনার বই থেকে আমি এই ব্যাপারগুলো নিয়েছি, আপনার কি কোনো অসুবিধা? আমি জানি না, আপনি প্রাইভেট পড়েন, শিট দেন, অসুবিধা নেই, এটা নেবেনই তো, এটা তো ওপেন মার্কেটে আমি যখন ছেড়ে দিয়েছি, এখন কে নেবে না নেবে এটা নিয়ে আমি কি আর সবারই ধরতে পারবো নাকি? তো এগুলো তো পারমিটেড, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু একজন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অন্যটা নেবেন, এটা তো কল্পনার বাইরে। পরীক্ষা নেওয়া হবে, সালমা আক্তার পরীক্ষা নেওয়া হবে। এই অ্যাপের কাজ, মানে আমাকে আসলে অ্যাপের যে যিনি করছেন খালি টাইম নিচ্ছেন। আমি অপেক্ষা করছি অ্যাপ থেকে যখন পরীক্ষাগুলো নেওয়া হবে তখন আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন আর কি। মানে আমার এখানে যারা 600+ স্টুডেন্ট আছেন, আপনারা সবাই বাংলাবিদ যে অ্যাপ কিংবা বাংলাবিদের অ্যাপ থেকে আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন, সেখানে পরীক্ষাগুলো আপনারা ফ্রি দিতে পারবেন। হ্যাঁ, অন্ততপক্ষে 3 থেকে 6 মাস আপনারা ওই প্যাকেজটা একেবারে ফ্রি পাবেন। ফ্রিতে আপনারা ওখানে ক্লাসও থাকবে, ক্লাসও দেখতে পারবেন, সাথে হচ্ছে পরীক্ষাগুলো দিতে পারবেন, অসুবিধা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।